হ্যালো, আমি লোপামুদ্রা ব্যানার্জি, লোপা। আজকে একটা ভীষণ সুন্দর দিন। আমি কলকাতা থেকে চলে যাচ্ছি আর দুদিন পরে। একটা মিক্সড ফিলিং হচ্ছে। শহরটাকে এত ভালোবাসি, আবার এদিকে আমার যে অ্যাডপ্টেড কান্ট্রি সেখানে ফিরে যেতে হবে। আমি তাকেও ভালোবাসি, ডালাসকে ভালোবাসি, চলে যেতে হবে। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। আমার অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, আমার ভীষণ ডিয়ার ফ্রেন্ড গোপা ভট্টাচার্য আজকে আমার সাথে আছে। আপনারা অনেকেই ওকে চেনেন, আমাদের দুজনকেই একসাথে আপনারা দেখেছেন বহু অনুষ্ঠানে একসাথে কলকাতাতে। গোপা একজন পাবলিশড অথর, পোয়েট এবং এন্টারপ্রেনিউর এবং টিচার, এডুকেটর। আজকে আমরা গোপার সঙ্গে খুব ইনফর্মাল একটা আড্ডা মারব। মেইনলি বিষয়বস্তু হবে গোপার কবিতা, গোপার প্রকাশিত বাইলিঙ্গুয়াল কবিতা, ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই আমরা দুজন লিখি। এবং আজকে স্পেশালি আমরা সেলিব্রেট করছি আমাদের দুজনের প্রথম প্রকাশিত বাংলা বই। একদিকে আছে গোপার আরেকটি সেফটি পিন দেখা দর্শকদের, একদিকে আছে গোপার আরেকটি সেফটি পিন, আরেকদিকে আছে আমার সদ্য প্রকাশিত প্রথম ডেবিউ বাংলা বই, কবিতার বই আমার, দ্রৌপদী থেকে নিজস্বী আমরা। তো এই বইটা লেখার সময় গোপার থেকে অনেক সাহায্য, অনেক অনুপ্রেরণা পেয়েছি, অনেক মেন্টাল সাপোর্ট। না, সেটা যদি তুই বলিস, আমার এই বইটা লেখার সময় আমি তোর কাছ থেকে প্রচন্ড মেন্টাল সাপোর্ট পেয়েছি। মনে আছে রাত 12টা আমি তারপরের দিন গোয়ার ফ্লাইট, এবারে আমার গোয়া যাওয়া তার আগে। তো আমি তখন রাত জেগে মনে আছে 1টা-2টো অবধি তুই আর আমি দুজনে মিলে, মানে আমরা দুজন এডিট করছি, আমাকে একটু বল কোথায় ভুল আছে, কমা দাড়ি কমা এটা চেঞ্জ কর, শব্দ অবশ্য। মানে এই বইটার অনেকটাই কন্ট্রিবিউশন লোপার আছে আমাকে ইন্সপায়ার করার জন্য, অবশ্যই সেটা। আমি তোকে এখানে প্রশ্নটা করব। আমাদের প্রথম একটা বাইলিঙ্গুয়াল বই বেরিয়েছিল, মাইন্ডস্কেপস, আ বুকে অফ বাইলিঙ্গুয়াল পোয়েট্রি, যেটা অথার্স প্রেস বের করেছিল 2023-এ। সেখানে আমাদের তিনজনের, আমি, ইপসিতা এবং গোপা, আমাদের তিনজনের 10টা করে রিপ্রেজেন্টেটিভ পোয়েমস ইংলিশে এবং বাংলায় ছিল। সেইখানে কিন্তু প্রথম আমাদের বাংলা কবিতাগুলো বেরোয়। তার থেকে আবার কিছু কবিতা নিয়ে এবং আরও কবিতা জুড়ে আরেকটি সেফটি পিনের জন্ম। এবার আরেকটি সেফটি পিন লিখতে তুই কিভাবে ইন্সপায়ার্ড হয়েছিলি, কেন ইন্সপায়ার্ড হয়েছিলি, একটু ছোট্ট করে দর্শকদের। খুব ছোট করে বলতে গেলে কি, বাংলা তো নিজের মাতৃভাষা। শুরু করেছিলাম তো আমার এই যে প্রথম বই আনটন ভার্সেস দিয়ে, ইংলিশ দিয়ে। তো ইংলিশটা লিখি আমি ঠিকই ইংলিশে। এটা লিখেছি 30 বার্ডস। আবার একটু দেখাই গোপার সেকেন্ড যে পোয়েট্রি কালেকশন, যেটা ইংলিশ। কিন্তু কি বলতো, যত ইংলিশে লিখি কোথাও একটা মানে বাংলা ভাষার প্রতি ভালোবাসা, এবং ভেতর থেকেও ইংলিশটাও যখন লিখছি বাংলা ফিলিংটা কিন্তু বাংলা ভাষারই আসছে, ওই খিদেটা থেকে যায়। তো সেটাই যখন আমি লিখতে শুরু করলাম এবং পিপল স্টার্টেড টু অ্যাপ্রিশিয়েট, তোরা অ্যাপ্রিশিয়েট শুরু করলি, নানানভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাপ্রিশিয়েট, প্রচুর জার্নালসে বেরোলো বাংলা কবিতা। আমার একটা কথা কিন্তু একটু ইন্টারাপ্ট করছি, আমার হাজবেন্ড শ্রমিক কিন্তু তোর প্রত্যেকটা বাংলা কবিতা পড়ে, আর ও কিন্তু বাংলা কবিতা তোর বলে যে গোপার বাংলা কবিতাগুলো এত সাবলীল, এত সুন্দর, আমার খুব ভালো লাগে, খুব সহজ। ও তো ঠিক কবিতার লোক না, কিন্তু ওকে খুব ভেতর থেকে অ্যাপিল করে। আমার যেমন একটু কঠিন লাগে ওর কাছে। মানে আমার যেটা মনে হয় যে কবিতা এমনই হওয়া উচিত। আমি যেহেতু লিটারেচারের স্টুডেন্ট, তুইও লিটারেচার স্টুডেন্ট, আমার মনে হয় যদি তুই কবিতা, পোয়েট্রি, হোয়াটএভার ইউ সে, সেটা যেন এমন হয় যেন মানুষের মনটা ছুঁয়ে যেতে পারে, সে যেন চোখের সামনে ওটাকে পিকচারাইজ করতে পারে, একদম একটা ভিজুয়াল ছবি যেন, এবং তার মধ্যে যেন আবেগ থাকে। যেটা তো প্রথম কবিতাটার মধ্যে সাংঘাতিক আবেগ ছিল। তো সেই আবেগটা মানুষকে কিন্তু অনেক, মানে কি বলবো, মানে মানুষের মন ছুঁয়ে গেছে। তোর বাসা কোথাও, থ্যাংক ইউ, বাসা কোথাও নাই, এই যে কবিতাটি, সেটা আমি পড়লাম সেদিন ICCR-এ, IPPL-এ। তো ওটাই দেখলাম বেশি লোককে টাচ করলো। কেন বলতো, ওটা তোর পাঠটা এত সুন্দর ছিল, সেই জন্য হয়তো আরো। সেটা একটা করতে একটা নাটকীয় ভাবে একটুখানি আবেগ কেন আরো বেশি আছে, যেটা তোকে লাস্টে বললাম, আমি ভীষণ ফিল করতে পেরেছি। তো আমার তোর কবিতাগুলো ওরকমই একটা ভীষণ হয়, যেটা আমি পাই, যেটা মানুষ হয়তো আমাকে ফোন করে বা মেসেজ করে বলে যে আপনি তো আমার মনের কথা লিখেছেন।
তখন আমার মনে হয় যে তাহলে ওই কবিতাটা আমার সার্থক। ওদের ওই থটসের ভেতরের লেয়ারগুলো দিয়ে পেনিট্রেট করে যেন একদম এক্স্যাক্ট মানুষের এই যে আমাদের তো দুটো মন থাকে, একটা চেতন একটা অবচেতন, সাবকনশিয়াসকেও যদি টাচ করতে পারে তাহলেই আমার মনে হয় সেটাই সফল সার্থকতা আমার যেটা মনে হয়। সেটার জন্য যে খুব কঠিন শব্দ ব্যবহার করতে হবে তাও নয়, সেটা না। আর কারণ তোর স্টাইলটাই ওরকম সাবলীল, আমার আবার স্টাইলটা একটু অন্যরকম। অনেক অনেক তোর কবিতা ইজ ফর দ্য ইন্টেলেকচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলি ফর দ্য মাস। না, আমি মাসের জন্য চেষ্টা করি, কিন্তু আমি জানি না কেন আমার তো স্টাইলটা ডিফারেন্ট। হ্যাঁ, তো ডিফারেন্ট। হ্যাঁ, সেজন্য একটা অন্যরকম অনুরণন। কবিতা পড়েও না, সেও কবিতাটা পড়ে বলে যে তোমার কবিতাটা মন ছুঁয়ে। এইটা একটা ব্যাপার, এটার মধ্যে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন আছে। যেমন ধর কলকাতা বুক ফেয়ারে তোর বইটা বেরিয়েছে, সেখানে তো সব ধরনের ক্রাউড যাচ্ছে, ইন্টেলেকচুয়ালসরাও যাচ্ছে, মাসেরাও যাচ্ছে। এবার তোর কি মনে হয়েছে কোন ধরনের পাঠক তুই বেশি পেয়েছিস? এবার আমি তোকে খুব ইন্টারেস্টিং ঘটনা বলি। কলকাতা বুক ফেয়ারে তখন আমরা ওপেন বুক ফেয়ারে আমরা কবিতা পাঠ করছি, মানে একদম রাস্তায় দাঁড়িয়ে মাইক লাগিয়ে আমরা পাঠ করছি। সেখানে যারা যখন পাঠটা শুরু করেছে কবিতাগুলো, তখন যেটা হচ্ছে সেটা হলো অডিয়েন্স। কলকাতা তো বই ভালোবাসে, বই প্রেমীরাই একদম, কলকাতাটা একদম বই প্রেমীদেরই বাড়ির দিকে ফিরছে। হ্যাঁ, এবং তারা, আমি যখন কবিতা পাঠ করছি আমি দেখছি তাদের ভিড় জমে গেছে। এবং তখন যখন আমি মা কবিতাটা পড়ছি বা সবকিছু কি মনের মতন হবে কবিতাটা বলছি, মাও ব্যস্ত মেয়ে বলেছি সবকিছু কি মনের মতন হবে, একটু অগোছালো না হয়ে হলো সময়, সেটা যখন বলছি, বেরিয়ে যখন ওখানে গেছি মধ্যবয়স্ক মহিলারা সব ঘিরে ধরে যে কি বইটা থেকে পড়ছে একটু দেখো তো তুমি, আচ্ছা এটা তোমার লেখাটা কোন বই, ওইভাবে কিউরিওসিটিটা তৈরি হয়। আর একটা রিপ্রেজেন্টেটিভ পোয়েম পড়। আচ্ছা, আমার খুব প্রিয় একটা কবিতা, আমি বলছি বজ্রপাতের শব্দে ভয় হয় না। দেখ, বজ্রপাতের শব্দে ভয় হয় না কবিতাটা আমি বাংলায় পড়ছি, কিন্তু এটা আমাদের মাইন্ডস্কেপেও আছে। মাইন্ডস্কেপসে আছে, আমি জানি, এক্ষুনি দেখলাম আর কি, মাইন্ডস্কেপসের পিডিএফটা এক্ষুনি দেখলাম এই কবিতাটা আছে। তো এই কবিতাটি আমি পড়ছি, কবিতাটি অনেকবার পড়েছি, তাও সবার জন্য পড়ছি। ছোট্ট এবং সুন্দর। হ্যাঁ, বজ্রপাতের শব্দে ভয় হয় না, না ভয় ঝড়ের বেগে ধেয়ে আসা রাতে, ভয় হয় না অচেনা অজানা পায়ের শব্দে, শুধু ভয় চেনা মুখ, চেনা ঠোঁট, সেই অচেনা চুম্বনে। যে চেনা বসত জীবন মুক্তি চায়, যে চেনা বসত জীবন মুক্তি চায়, কটা মন কবরের খবর রেখেছ হে প্রকৃতি? সত্যি তো বল, আমরা তো সবাই কোথাও থেকে নিজেদের মুক্তি পেতে চাই, মুখ করে ফ্রিডম, আমরা তো কোথাও বেঁধে আছি। আমার এটা মনে হয় না এই কবিতাটাতে, আমার মনে হয় একটা ভীষণ ক্যাথারসিস আছে। হ্যাঁ, অবশ্যই। যে এই যে আমরা চেনা মানুষকে যেটা অ্যাড্রেস করে যেটা বলছি, হ্যাঁ, লাস্টে কোথাও একটা ধাক্কা দিয়ে যাচ্ছে। মানে যখন তুই শুরু করছিস একরকম, কিন্তু একটা এক্সপেকটেশন থাকছে, কিন্তু আবার যখন শেষ করছিস এত জোরে একটা ধাক্কা দিচ্ছে, প্রচন্ড শর্ট অথচ পয়েগনেন্ট। কারণ এখন দেখ, যেন মনে হয় অচেনা মানুষগুলো আরো বেশি আপন। আজকে তো তোরা আমার কি চেনা ছিলাম 2017-তে, আমাদের মিউচুয়াল ফ্রেন্ডস ছিল, কিন্তু আমরা জানতাম না। আমরা না ফ্যামিলি রিলেটেড, না আমরা ছোটবেলা স্কুলে পড়েছি, না কলেজে পড়েছি, কিন্তু আজকে যখনই তুই আসছিস তখনই ইউ আর ইনফর্মিং আস, উই আর গ্যাদারিং। সেটা তো ওভার দ্য ইয়ার্স হয়েছে। এই যে তোর সাথে যে আমার একটা বন্ড, এটা তৈরি হয়েছে এক তো কবিতার মধ্যে দিয়ে, কবিতার লেখালেখি লিটারেচারের ভেতর দিয়ে, আর একটা হচ্ছে আমি একটা তোর আমরা যে কথাগুলো আলোচনা করি সেগুলোর একটা অনুরণন ভীষণভাবে আমি ওই সুদূর আমেরিকাতে বসেও পাই। এবং আমি বিভিন্ন দিনে, এই যে বৃষ্টি ভেজা দিন হলে তোদেরকে সেই বৃষ্টির ভিডিও পাঠিয়েছি, কোনো গান গাইলে তোদেরকে পাঠিয়েছি। এটা কেন? তোর থটস আমার সাথে রেজোনেট করে, আমার থটস তোর সাথে রেজোনেট করে, অচেনা মানুষগুলো চেনা হয়ে যায়। আর এটা একটা কার্মিক ফ্যামিলি আমি মনে করি। ফ্যামিলি তো দু ধরনের হয়, একটা বায়োলজিক্যাল হয় আর একটা কার্মিক হয়। এবং কার্মিক ফ্যামিলি কিন্তু অনেক সময় আমরা লেটে ডিসকভার করি, লেট লাইফ, হয়তো আমাদেরও তাই। আরেকটা কবিতা কি এখান থেকে একটু পড়তে পারি? হ্যাঁ, আরেকটা কবিতা পড়ি। আরেকটি, আচ্ছা আরেকটা জিজ্ঞেস করছি, আরেকটি সেফটি পিন, এই কবিতাটা, এই কবিতার কালেকশনের নামটা আরেকটি সেফটি পিন কেন? আচ্ছা, এটা বেশ মজাদার ঘটনা। আসলে এই ম্যানুস্ক্রিপ্টটা আমি দিয়েছিলাম জার্নালিস্ট অগ্নি রায়কে। আচ্ছা আচ্ছা, অগ্নিকে ম্যানুস্ক্রিপ্টটা দিয়ে বলেছিলাম আমার প্রথম বাংলা কবিতার বই, তো আই থিঙ্ক ইউ শুড গিভ আ নেম টু দিস বুক। ওকে, সো হি অ্যাকচুয়ালি গেভ মি 3 to 4 নেমস আফটার মাচ প্রেশার, মানে 6-7 months আফটার, হলো কি হলো না করতে করতে হি গেভ মি
3-4 names. I mean more than 4-5 I think it is. ওকে আরেকটি সেফটি পিনটা আমার খুব ভালো লাগলো, তার কারণ আমার মনে হলো সেফটি পিন রিপ্রেজেন্টস আ উমেন। Again, safety pin is something that binds us, ties us. Safety pin is something that relieves us from a dangerous situation also. ওকে Okay, so that one particular thing, if you can take it as a metaphor, that one particular safety pin has a lot of human qualities in it. Personify যদি তুই বলতে পারিস, personification এ যদি যাই, তো সেইটা চিন্তা করে আমার মনে হলো, I mean আরেকটি সেফটি পিন would be something which would be like আরেকটি সেফটি পিন লোকে একটু ঝটকা খাবে। ওই নামের একটা কবিতাও তো বোধহয় আছে। একটা আছে যেটা খুবই ছোট, একটু পড়বি এটা? হ্যাঁ নিশ্চয়ই। নাকি মাও ব্যস্ত মেয়ে, কোনটা তোর? মাও ব্যস্ত মেয়ে কোনটা এটাই ইচ্ছে নেই, এটা আমার করছে? পরের বইটাই আচ্ছা, থাকবে। okay. মাও ব্যস্ত মেয়ে। আরেকটি সেফটি পিন যেটা খুবই ভালোবাসে সবাই, খুব ছোট, অবহেলিত অবাঞ্ছিত, কলহ কলঙ্কিত। অবহেলিত অবাঞ্ছিত, কলহ কলঙ্কিত, প্রতিনিয়ত প্রতিদিন নিশ্চুপে গেঁথে রাখি কুণ্ঠিত আবরণে সম্পর্কের ঋণ। আরেকটি সেফটি পিন। বাহ, এত ছোট্ট লাইনগুলোর মধ্যে দিয়ে কত ডিপ লেয়ার্স রয়েছে। এটাই আমার ভালো লাগে, যে এই যে ভাবনাগুলোর যে অনুরণন, বিভিন্নভাবে তো আমরা ভাষায় প্রকাশ করি, অনেক সময় ওগুলো লিখতে গিয়ে অনেক বড় হয়ে যায়, কিন্তু যদি ছোট পরিসরে এটাকে এক্সপ্রেস করা যায়, এটা কিন্তু খুব কঠিন, সহজ কাজ নয়। আমি তো পারবো না, আমারগুলো একটু বড় হয়ে যায়, বিকজ আমার স্টাইলটাই ওরকম। কিন্তু যদি ছোট্ট মেটাফার দিয়ে, ছোট ছোট মেটাফার দিয়ে একটা দিগন্ত খুলে দেওয়া যায়, এই কবিতাটা তার একটা ভাবাষ্ট উদাহরণ। একদম গল্প কথায় তুমি ভাবো সেটা সম্পর্কে ঋণ। আর এই রেজোনেন্সটা কিন্তু অনেক দিন থাকবে। এই যে শুনলাম আমি এখন, আর তোর গলা মানে পড়া একরকম, একটা অন্যরকম লেয়ার আসে যখন তুই পড়লি, নিজে পাঠ করলি, তখন আবার কিন্তু অন্য একটা দিগন্ত উন্মোচন হলো। অসম্ভব। আমি এটা দেখেছি, ভালো কবিতা বলাটা একটা কবিতাকে কিন্তু অন্য জায়গায় নিয়ে চলে যায়। যার ফলে যারা কবিতা আবৃত্তিকার যারা করে এবং যারা সুন্দর করে পড়ে, সে একটা সিম্পল কবিতাকে খুব মিনিংফুল করে দেয়। কবি যে ভালো পড়বে তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, সেটা কবি এবং সেও ভালো পড়ে, এটা একটা ভীষণ এটা একটা রেয়ার কম্বিনেশন। এক্স্যাক্ট, ঠিক আছে, কিন্তু ওই আবৃত্তিকাররা ওই কবিতাটাকে কোথায় নিয়ে যায় না। তোর এই কবিতাটা যখন তুই পড়লি, আমি আবার ওই পুরোনো দিনটাতে ফিরে গেলাম, যখন আমরা ওই এডিটিংটা করছিলাম। আমি ভুলে গেছিলাম কবিতাটা, মানে প্রত্যেকটা লাইন তো মনে ছিল না। আবার আমার মানে ওই দিনটাতে ফিরে গেলাম যখন আমি টাইটেল পোয়েমটা পড়ছিলাম আর কি। ভীষণ আমার ব্যঞ্জনাময় মনে হলো আর কি। ভীষণ ডিপ একটা ইমোশনাল লেয়ার আছে, আর কোথাও যেন ভীষণ পয়েগন্যান্ট একটা সামাজিক সত্যিকে তুলে ধরেছে। আরও অনেকগুলো কবিতা আছে, কিন্তু আমার খুব ইচ্ছে করছে এই কবিতাটা তোর জন্য পড়তে। হ্যাঁ, কারণ এটা তোর আমার দুজনেরই ইচ্ছা। ওরও এরপরে আর একটু বয়স হলে এটা ইচ্ছা হবে। You will also like it. It goes like this. We will feel it more because we have lost our parents, both of us. ইচ্ছে করে মায়ের পেছন পেছন আঁচল ধরে ঘুরি, বাবার কোলে মাথা রেখে গল্প গাথা শুনি, ভাইয়ের খাতায় ইচ্ছে করে আঁকিবুকি কাটি, দিদির প্রিয় পুতুলটাকে নিজের করে রাখি, ইচ্ছে করে মাঝে মাঝে পাখি হয়ে যায়, কষ্টগুলো বুকে নিয়ে এলোমেলো ভেসে বেড়ায়, ইচ্ছে করে পাহাড়ের কোলে পাথরে ফুল ফোটাই, মিথ্যে ভরায় জগৎটাকে কবর দিতে চাই, তোমার বুকে মাথা রেখে স্বপ্নের জাল বুনি, ইচ্ছে করে পাশাপাশি আকাশের তারা গুনি, কালপুরুষকে সঙ্গে নিয়ে দূর দূর দূরে ছুটে পালাম। কত কিছু তো ইচ্ছে করে লোপা, হ্যাঁ, পূরণ হয় কোথায়? ইচ্ছেগুলো তাই আঁকড়ে ধরে, ইচ্ছেগুলো কামড়ে মরে, ইচ্ছেগুলো কষ্ট হয়ে মন পাথরে পরিণত। বাহ, দারুণ। মানে আমরা এই যে বলি না, আমরা সোনা পুড়লেই খাঁটি হয়, আমরা তো পুড়তে পুড়তেই আসি জীবনের বিভিন্ন পর্যায়ে। ব্যারাকপুরের বাড়িতে যাচ্ছি, আবার সেই পুরনো আমি সেদিন কিন্তু তোর বইটা থেকে প্রথম কবিতাটা পড়তে চাইনি। আমি কিন্তু ওই জায়গাটা চেয়েছিলাম যখন একটা লেখার মধ্যে আছে, তুই এত দেরি করে এলি পাপাই, এখনো লাইটটা বাড়িটা বলছে আমাকে, তুই কবে থেকে আবার পাওয়ার অফ করছিস। আমার প্রথম বইটাতেও
মেমোয়ারটাতে ওই সেম চ্যাপ্টার, মানে ফার্স্ট চ্যাপ্টারটাতে ওই সেম আইডিয়াটা ছিল। সেই আইডিয়াটাকে নিয়েই আমি ওই একই ছবিগুলো তুলে ধরে ট্রান্সক্রিয়েট করে বাংলাতে যখন সেখানে বলছি যে তুই আবার কবে থেকে পাওয়ার কাট বলছিস। হ্যাঁ, ওটা একটা অচেনা ল্যাঙ্গুয়েজ। এই যে তুই আমরা তো বদলাতেই যাই। হ্যাঁ, লেখাটার সাথে সাথে তখন আমি বুঝতে পারছিলাম যে ব্যারাকপুরের পুরোনো বাড়িটাতে ঢুকে তো ভেবেই মনে হচ্ছে, ভেবে তোর কি মনে পড়েছিল বাড়িটা মানে পার্সন হয়ে উঠেছে। এক্স্যাক্টলি আমার অল্টার ইগো আবার একটা মনে হচ্ছে যেন একটা লোক, সে বহুদিন আমার জন্য অপেক্ষা করছিল। এইবার না, আমি আজকে কিন্তু তোর বইগুলো নিয়েই করতে চাই। কথা প্রসঙ্গে তুই আমার বইয়ের কথা তুললি। আমি যে সিরিজটা এখানে করছি আমার ইউটিউব চ্যানেলের জন্য, সেটা কিন্তু আদার পিপলস ওয়ার্কস, আদার পিপলস পোয়েট্রি, আদার পিপলস প্রোজ, সেটারই অন্তর্গত এই ইন্টারভিউ এর সিরিজটা। আমি ইপসিতাকেও করেছি, তোকে ইন্টারভিউ করলাম, অমিতা দিকে করেছি, অমিতা ভৌমিকের যে সিনেমাটা বেরোলো অহনা, ওটা নিয়ে করেছি। এরপর আমি গোপাল দাকে ইন্টারভিউ করার প্ল্যান আছে। এরকম ভাবে আমি এগিয়ে যাবো। আজকে তোকে পেয়েছি কলকাতাতে, সেজন্যই আড্ডাবাজির ছলে তোর কবিতার কথা, প্রথম কবিতার বই শুনবো। এইবার আমার প্রশ্ন হচ্ছে, আনটার্ন ভার্সেস তোর প্রথম কবিতার বই, তোর মনে আছে আমরা যখন কলকাতা ককটেল করেছিলাম, যে প্রথম আমরা ছোট ছবিটা করেছিলাম, শর্ট পোয়েট্রি ফিল্ম, যেটা ICCR এ আমরা সত্যজিৎ রায় অডিটোরিয়ামে দেখিয়েছিলাম, অনেক লোক দেখতে এসেছিল। তার ঠিক পরেই কিন্তু এই বইটি বেরোয়। এবার ওই কবিতাতে ইউজড ওই কবিতার ফিল্ম, যেটা পোয়েট্রি ফিল্মে ইউজড কোনো কবিতা কিন্তু এখানে ছিল। তার থেকে কি তুই একটা কবিতা একটু পড়তে পারবি? আমরা অ্যাকচুয়ালি এই শর্ট ফিল্মটা করেছিলাম 2018 সালে, আমরা শুটিং করেছিলাম। ওই সময় থেকে আমাদের বন্ধুত্বটা অসম্ভব গাঢ় হয়। গোপা, আমার আর ইপসিতার, আমরা 3টি চরিত্র প্লে করেছিলাম, পরমা, প্রজ্ঞা আর প্রকৃতি। ও হয়েছিল পরমা, আমি হয়েছিলাম প্রকৃতি, ইপসিতা হয়েছিল প্রজ্ঞা। এবার ওই সিনেমাটাতে আমাদের নিজেদের লেখা কিছু রিপ্রেজেন্টেটিভ পোয়েমস ছিল ইংলিশ, এবং বোধহয় বাংলাও কিছু ছিল না, ইংলিশ ছিল। তো এবং তারপরে দেখছিলাম, আমি অনেক দিন দেখিনি সিনেমাটা, আমাকে আবার দেখতে হবে। আমি দেখছিলাম, আগে দেখতাম আর ভীষণ নস্টালজিক হয়ে পড়তাম, বিশেষ করে কোভিডের সময় আর কি। না, আমি অনেকদিন দেখতাম না, কারণ ভীষণ অনেক কিছু মনে পড়ে যায়। এখনো তারপরে তুই হয়তো ওটার ছায়া থেকে বেরিয়ে গেছিস, কিন্তু আমি না এখনো বেরোতে পারিনি। আমি এখনো আছি, কিন্তু আমার মনে আছে, আমি ওটা দেখি না এখন আর। You and Ipsita still we will do something together. It's always there. সেই ওই ভাবনাটা থেকেই তো আবার মাইন্ডস্কেপসটার জন্ম। এখানে রিদম অফ মৃদাং ছিল, রিদম অফ মৃদাংটা আমি পড়ছি না। তুই একটা এমন পর যেটা তোর এখন ইচ্ছে করছে, ওটা ওই ছবিটাতে ওটা ফিচার্ড হয়েছিল, এবং আপনারা সবাই দেখতে পাবেন, ওটা ইউটিউবে আছে ছবিটি। এবং হ্যাঁ, ঠিক আছে, ওই বৃষ্টি ভেজা দিনের যে শটগুলো শুভায়ু নিয়েছিল, ভীষণ নান্দনিক শটগুলো ছিল, খুব এস্থেটিক। পর কিসিং ইন দ্য রেন। My windows are locked for years. The sunshine and showers of rains seems offended as I stopped them from entering my air conditioning room. Maybe I myself like my self-made abide system. Yet yesterday when the showers of torrential rain banged my windows, I couldn't stop myself from opening them. The locks were unlocked, the windows forced open, and I let the shower enter my room, wetting my bed and soaking my body. It gave me the certain warmth of sunshine. It gave me a certain reminiscence of our kissing in the rain. আমার মনে পড়ছে যে শটগুলো এত সুন্দর ছিল, কবিতাটা সঙ্গে ভীষণ লিরিক্যাল, সফটলি বৃষ্টির যে কলকাতার দৃশ্যকল্পগুলো, বৃষ্টি স্নাত কলকাতা, তার সঙ্গে তোর যে ভয়েস ওভারটা, তোর যে কিছু দৃশ্যে তুই ওই যে গৃহবধূ হয়েছিল, ভীষণ বড় লোকের, মানে বনেদি বাড়ির বউ, আবায়াত সিস্টেম, মানে আটকে রাখা, তার থেকে বেরোতে চাইছে খোঁজ আর কি। সেইটার সঙ্গে বৃষ্টিটা একদম মানে সম্পৃক্ত হয়েছিল। এই মানে ভীষণ সুন্দর ওই ইমেজারিগুলো আমার মনে পড়ছে যখন তুই পড়লি।
হ্যাঁ, সেই কবিতাটার দিনগুলোর মধ্যে কথা মনে পড়ে যায়। অনেকগুলো লেয়ার্স আছে। অনেকগুলো layers আর এখন আরো বেশি যথাযথ মনে হলো, কারণ এই যে ইটস অলরেডি রেইনিং ইন কলকাতা ইন মনসুন, এর মধ্যেই আমি কলকাতাতে এসেছি। দিনের পর দিন এই বৃষ্টিটাই আমি দেখছি, এবং আমিও নিজেও একজন বনেদি বাড়ির বউ। হ্যাঁ, তো আমি ভীষণ, আমাদের বাড়িটা যদিও অ্যাপার্টমেন্ট হয়ে গেছে এখন, কিন্তু পাড়াটা তো একদম বনেদি পাড়া। সেই পুরনো 200 বছরের পুরনো বাড়ি কিছু এখনো এক্সিস্ট করে। ছাদে গিয়ে যখন টাপুর টুপুর বৃষ্টি পড়ে তখন ওই বাড়িগুলোকে দেখি, ঠিক এই কবিতাটারই রেজোনেন্সগুলো আমি পাই। বিশেষ করে ওই যে দৃশ্যগুলো, কলকাতা ককটেলের এত হন্টিং মনে পড়ে যাচ্ছে। ওটা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, এটা থেকে কি আর পড়বো আমি? হ্যাঁ, আবার পরে একটু পর আমি তোর আরেকটা যে বই আরো রিসেন্ট, এই বইটা সম্বন্ধে বল। 30 বার্ডস। 30 বার্ডসটা নিয়ে না অ্যাকচুয়ালি সবকটাই আমার বুক ফেয়ারে বেরিয়েছে, ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে বেরিয়েছে। এবং বইগুলো নিয়ে আমি সত্যি কথা বলতে কি সেইভাবে সেরকমভাবে কি বলবো, তোরা যেরকম একটা ওপেনিং করিস বা তোরা একটা সেরিমনিয়াল করলাম, আমি কোনোটাই করিনি, কোনোটাই করা হয়নি, নিজের মতন চলছে। বুক ফেয়ারে বের করেছি। এবং আমার যে পাবলিশার, ওরা এটার যে এটাকে যখন মানে নিয়ে আসে বুক ফেয়ারে, পাবলিশার তো দাঁড়াবার জায়গা জাহির পাবলিকেশন, হ্যাঁ, তিনটে। জাহির হচ্ছে দাঁড়াবার জায়গারই আরেকটা সিস্টার কনসার্ন। তো ওরা কি করে, ওরা এত ভালো আয়োজন করে with such a lot of celebrities on the stage or on the SBI auditorium and all, আর আলাদা করে কিছু করার দরকার হয় না। ইভেন আমিও যদি বুক ফেয়ারের সময় কলকাতায় আসার সুযোগ প্রতি বছর পেতাম, তাহলে আমি ওই টাইমেই করতাম। মানে I know what I think is a poet, if a poet, আজকে এই যে তুই আজকে বাংলা জগতে তুই কিন্তু পাটা দিবি আজকে, you are established as an English writer, but আমি তো বুক ফেয়ারের সময় সব সময় আসতে পারি না। বুক ফেয়ার is somewhere where you get the most recognition. একবার আবার আসবো absolutely। আচ্ছা, এই বইটা সম্বন্ধে একটু বল। আচ্ছা, এই বইটা কোভিডে বসে লেখা হয়েছিল। আচ্ছা, এবং সেই সময় টু বি ভেরি ফ্র্যাঙ্ক, পাবলিশারদের কন্ডিশন খুব খারাপ সেই সময়টা। সব পাবলিশিং ইন্ডাস্ট্রি, মানে আমার ইন্ডাস্ট্রি বল, পাবলিশিং ইন্ডাস্ট্রির অবস্থা তখন খুবই শোচনীয়। আমার এটা বার করার খুব একটা যে ইচ্ছে ছিল তা কিছু নয়, কিন্তু আমার মনে হয়েছিল যে a bit of সাপোর্ট দেওয়া, আমার বইটা বার করে যদি প্রচার করে বা বিক্রি করে যদি তারা কিছুটা প্রফিটেবল হয়। তো সেই জন্য 30 ওয়াজ নিয়ে আমি খুব একটা যে কিছু করতে পেরেছি তা নয়, এই তুই করলি তাই করলাম। 30 বার্ডস নিয়ে আমি খুব একটা কিছু করিনি। আর তুই যদি বলিস আমি ভেরি নস্টালজিক অ্যাবাউট আনটন ভার্সেস এন্ড বাংলা বই। আচ্ছা, তো মিডল হয় না, মিডল বাচ্চাটা একটুখানি, ইন দ্য মিডল বাচ্চাটা একটুখানি কি চলে গেছে। বাট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ইফ ইউ আনটন ভার্সেস poems are my beginning poems, but the maturity comes in here. ওটাই তো হয়, আমরা যত বইগুলো আরো বেশি প্রোডিউস করি একটা প্রোগ্রেশন হয়, চিন্তার প্রোগ্রেশন, এক্সপ্রেশনস এর প্রোগ্রেশন। তুই কি কোনো একটা পোয়েম এখান থেকে পড়বি? কেজ বার্ড অফ অ্যাঞ্জেলো। আচ্ছা, পড়। মা অ্যাঞ্জেলো থেকে ইন্সপায়ার্ড, আমার অত্যন্ত প্রিয়, আমারও তো ভীষণ প্রিয় কবি, আমি ক্লাসে পড়াই ওনার কবিতা। ওকে, তো এটাই কোভিডের ফিলটা পাবি, when we were absolutely caged, like cage birds. সবাই তাই ছিল। My diary pages are filled with half-written verses of unidentified, concealed thoughts. My ebony ashtray is filled with half-burnt cigars of sorrow and pensive cloths. The terrace is lined with half-soaked garments of the previous day's forced passion blots. My windows are filled with half rays of sunshine, expecting hope of future lots. I like a pensive caged bird of Angelou, saw the shadows of the street lamps as human exhaust. Kept contemplating what lies in the future, what is to be gained and what is to be lost. এই একটা কবিতার মধ্যে না লোপা, সেই সময়টা, কোভিডের সময়টা তুই যদি খেয়াল করে থাকিস, একটা সোশ্যাল ইমেজ আমাদের চোখের সামনে দুম করে খুলে যায়। আমরা কিন্তু অদ্ভুতভাবে দেখি দ্যাট কোভিড টাইম হ্যাজ শোন আস পিপলস ফেসেস অ্যাকচুয়ালি। একদম, ওকে, আমাদের নিজেদেরকেও তো জানা এবং অনুসন্ধান। ফার্স্ট অন ফ্যামিলি কনফাইডেড, families those who were confined in houses, positive thing, they got bonded, they got time, they enjoyed, they coped, was one part. Another part হচ্ছে তাদের ভেতরের অনেক কিছু লুকোনো জিনিস আবার বেরিয়ে আসে। Another part was there, women
who were abused by their husband, beaten by their husband. আমি নিজেও একটা লিখেছিলাম কোভিডের সময় একটা ওই যে ডোমেস্টিক অ্যাবিউজ যখন প্রচন্ড বৃদ্ধি পায়, নিউজ পেপারেও বারবার আসছিল নিউজগুলো, যখন আসছিল ওই থেকেই আর কি আমার প্রচন্ড ধাক্কা খেয়ে আমি লিখেছিলাম একটা শর্ট স্টোরি, কিন্তু পোয়েটিক ল্যাঙ্গুয়েজে, পোয়েটিক স্টাইলে। তো ওই যে আমি যে বলছি প্যাশন ব্লটস, আমি বলছি previous night passion blots, like she's forced to have sex, কষ্টের এটা, তাই না? So that's what. তো এটা আমার 30 বাজের এই কবিতাটা আমার খুব ভালো লাগে। আর অনেকগুলো কবিতা আছে, তোর কাছে আছে তো বোধহয়? আমার কাছে আছে বইটা, এবং আমি পড়েওছি, আমার মনে পড়ে গেল, আমি তো এক্স্যাক্টলি মনে ছিল না পোয়েমগুলো, বেশ কিছুদিন আগে পড়া। এটা বেরিয়েছিল নেকেডনেসটা, আচ্ছা এটা আমি অতটা যাচ্ছি না, ইটস ভেরি সিরিয়াস পোয়েম। Let me come to a more spiritual one. I went to Darjeeling. It was in a monastery. Darjeeling Monastery, Darjeeling Monastery. And you know, if you enter a Darjeeling Monastery, it's very quiet, and there are dongs, and there are bhikshuks, monks, who are continuously praying the dongs, which has a rhythm, and at the back they continuously chant Om Mani Padme Hum. ওটা তো একটা বুদ্ধিস্ট chanting, okay, for peace and serenity of life. So I wrote about this, Om Mani Padme Hum. I fell in love with a beggar whose lips quivered to say Om Mani Padme Hum. His deep, intense eyes kept me entwined. I asked him inquisitively, what is birth? He said, it's God's gift to man. His palms affirmed love, made me immobile. I asked him silently, what is sorrow? He said, it's not understanding the true way to happiness. We really don't know what is true happiness. That's why we are always in sorrow. Exactly. We don't know what is happy. Today we are here, we are happy. We are happy. This is happiness. Right now this is happiness. So it is not understanding transient moment gulo আমরা ধরে রাখার চেষ্টা করছি, যেটুকু এটাই happiness. And if you don't understand that, then you are in sorrow. When I went into a dilemma of my incapabilities, I asked curiously, then what is happiness? He said, accepting as you are right now. We always think at the back. We always think what is going to happen. I got that, I did not get this. But if you can realize that right now what I got, many did not get in life. Exactly. When the glass is half empty, then it is half full. Absolutely. That gives you appreciation. Yeah. Today I am happy because God has given me this much. Money does not get that much. Sometimes we think about, you must have a higher ambition, I think. Everybody, for the new generation, they should have a higher ambition. Absolutely. But they must also look down. Then they will realize that we are in a good position. That's it. He smiled with consolation, realizing my confusion. I asked him at last, what is death? He said, it's one's relief from complications. In this life, I believe this. Death relieves you from a lot of pain. We don't celebrate death, but the Chinese celebrate death. Many cultures they celebrate death because death se kya hota hai? You get mukti. Death is not the end, but it's a new beginning of a new kind of salvation. Yeah. Only the persons who are left behind is pain. The one who is gone is really from complication. I fell in love with a beggar whose lips quivered to say, Om Mani Padme Hum. How was it? Good? সুন্দর লাগলো আমার, খুব সিম্পলের মধ্যে এবার তোকে আমরা মানে পডকাস্টের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, একটা দুটো ফাইনাল কোয়েশ্চেন করবো। সেটা হচ্ছে তোর অনেক কবিতার মধ্যে যে ইমেজারিগুলো থাকে, ইউ আর থ্রু আউট, মানে আউট অ্যান্ড আউট কলকাতা গার্ল। দমদমেই তোর ছোটবেলাটা কেটেছে, আবার দমদমে তোর শ্বশুরবাড়ি। এই যে কলকাতা, উত্তর কলকাতা, এটা কতটুকু তোর কবিতাতে রিফ্লেক্টেড হয়? আর তোর এইটা একটা প্রথম প্রশ্ন আমার। আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যে আর ইংলিশ সাহিত্যে, দুটো ইংলিশ লিটারেচারে তোর
ইন্সপিরেশন কারা, কাদেরকে পড়ে তুই বড় হয়েছিস এবং তাদের কোনো প্রভাব তোর মধ্যে পড়েছে? আমি লাস্টেরটা আগে উত্তর দিচ্ছি। যেহেতু আমরা ইংলিশ অনার্স করেছি, আমরা এমএ করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, সো উই গ্রু আপ উইথ দ্য ফার্স্ট দ্যাট ইজ উই হ্যাভ বিবুলফ অ্যান্ড অল দিয়ে আমাদের শুরু। বিবুলফ কবিতা দিয়ে শুরু, শেষে এসে একটার পর একটা বেবুলফ দিয়ে শুরু, অ্যাংলো স্যাকশনস দিয়ে শুরু, তারপর ভিক্টোরিয়ান, তারপর এলিজাবেথেন, শেক্সপিরিয়ান, দেন কামস দি আদার। না, আমি তোকে বলছি যেটা তুই তোর প্রশ্নের উত্তরটা, তো এইটা পড়ে আমি বড়, সিলভিয়া প্ল্যাথ পড়ে আমি বড়, জন ডান মার্ভেল পড়ে আমি বড়, কিথ শেলি ওয়ার্ডসওয়ার্থ পড়ে আমি বড়, ঠিক আছে, এগুলো পড়ে আমি বড় হয়েছি ঠিকই। সেইখান থেকে আমি তো ইউজ অফ ইমেজারি সবসময় তো ভেবে কিছু আমরা করি না, হয়তো কখনো এসে যায়, সাবকনশিয়াস আমরা পড়েছি, আমরা মাঝে মাঝে মেটাফার্স ইউজ করি, মাঝে মাঝে পড়ি না, আমরা জানিও না যে মেটাফার ইউজ করে ফেলেছি। তো দ্যাট ইজ নট বিগ। ওইটা আমার ছোটবেলা থেকে ইংলিশটা নিয়েই পড়াশোনা বেশি, কিন্তু পাশাপাশি আমার বাড়িতে বাংলা সাহিত্যটার একটা বড় জায়গা ছিল। আমারও তাই, ঠিক আছে। তো বাংলা সাহিত্যটার জায়গা ছিল, আমার জেঠু ছিল যে মানে দেশ পত্রিকাটা প্রত্যেক শনিবার আসতো, পুজোর সময় প্রত্যেকটা পূজাবার্ষিকী আমাদের বাড়িতে আসতো। আমার ছিল আমার মায়ের জন্য। হ্যাঁ, আমার জেঠু, আমার বাবা, আমার মা বাংলা বই পড়তেন, আমরা বই মেলায় গিয়ে বই কিনে এনে বই পড়া, বই পড়ার একটা চর্চা ভীষণ, একদম। এবং তার সাথে সিনেমা দেখা, সিনেমা দেখা তো আমাদের বাড়িতে কিন্তু এটা খুব চর্চা ছিল। আমাদের বাড়িতে আবার সিনেমা দেখা অতটা হতো না, একটা ট্যাবু ছিল প্রথম দিকে, পরে আমি ওটা ওভারকাম করে এখন ভীষণ সিনেমা দেখি, কিন্তু বই ছাড়া। আর ওই যে লোডশেডিং এর সময় বই পড়া, আমি জানি না তোরা। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তারপর ধর মা যখন বিয়ে হয়ে আসে, তখনকার দিনে বিয়ের সময় গিফট করতে হলো শরৎচন্দ্র রচনা, একদম আমার মায়ের রচনা বই, তো এরকম অনেক ছিল। ওই যে বাড়িতে ওই যে বই পড়ার, বাংলা বই পড়ার কালচারটা, সেই পরিবেশটা থেকে বাংলা ভাষাকে ভালোবাসা, বাংলা সাহিত্যকে ভালোবাসা, ওটা যেন নিজের মনে ওটা রুটে চলে আসে। তারপর যখন আমি অবশ্যই আমি তোমার কাছে এটা স্বীকার করবো, আমি ইংলিশ বই পড়ি, গল্পের বই পড়ি, প্রচুর বই, কিন্তু বাংলা গল্পের বই পড়তে আমার বেশি ভালো। একদম, আমারও তাই। আমার তো শুরুটাই বাংলা দিয়ে, কিন্তু যেহেতু ইংলিশ লিটারেচার পড়েছি সেই সুবাদে মানে আমি যেন খুলে যায়। আমি পড়েছি, কিন্তু আমি যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বা তুই বল আমাদের যেটা তুই আশাপূর্ণা দিদির লেখা, প্রথম 3টে বই, ওই 3টে বই সেই সময় আমূল নাড়িয়ে দিয়েছে। সেই সময় তুই সেই সময় বল কি রিসার্চ ওয়ার্ক করে পড়া, একদম পূর্ব পশ্চিম, প্রথম আলো, মানে হাউ ক্যান ইউ মিস অল দোজ? যে না পড়েছে আমাদের সঙ্গে আমাদের থটসটা রেজোনেট করে বলেই তো ওরা আমার এত বন্ধু। একটা তো মানিক বন্দ্যোপাধ্যায়, তার সাথে পুতুল নাচের কথা দেখে এলাম, আমার ইউনিভার্সিটিতে পড়া। হ্যাঁ, এইবার তার সাথে আই লাভ গদি মোপাসা, I love Leo Tolstoy, I love short stories of O. Henry, সেখানে যে টুইস্ট আছে, গিফট অফ দ্য মাজাই বল না, দ্য ডায়মন্ড নেকলেস বল না, ওই যে কি নেকলেসের গল্পটা ছিল মনে আছে? একদম মনে আছে, ভালোভাবে। তো এই শর্ট স্টোরিজ এইগুলো প্রচুর পড়েছে, আরও পড়েছি। এখন তো মনে হয় যেন কিছুই পড়িনি লোপা, আরও যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে সমুদ্রের থেকে এক ঘটি জলের তো কোনো শেষ নেই না, এন্টায়ার লাইফ টাইম। আই মেক ইট আ পয়েন্ট যে whenever at night I go to sleep, আমার নাইট ল্যাম্পটা জ্বলবে, একটা বইয়ের থেকে অন্তত 4টে পাতা আমি যেন পড়ি, যতটুকু বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়। কারণ আমি দেখেছি প্রচুর কবিতা, আমি যেমনি এখন পূর্ণেন্দু পত্রিক পড়ছি, আবার পড়ছি কথোপকথন, হ্যাঁ, বা তুই আমার ইসে খুব ভালো লাগে আমার শক্তি চট্টোপাধ্যায়, তারপর তুই ধর আমার বল জীবনানন্দ দাস, কার নাম না বলবো, মানে এটা শেষ নেই এগুলো। লেটেস্ট থেকে যদি বলিস, আমাদের যারা আমাদের সমসাময়িক যারা অনেক ভালো ভালো লেখক, সৌভিক সরকার, সরকার খুব ভালো লেখে, তন্ময় ভালো লেখে, অগ্নির লেখার একটা ডিফারেন্ট স্টাইল আছে। আমি কিছু আর্টিকেলস পড়েছিলাম তো আনন্দবাজারের, ওর লেখার স্টাইলটা একদম ডিফারেন্ট, অন্যদের লেখার স্টাইলটা ডিফারেন্ট। তো এই যে নানান ধরনের ডিফারেন্ট স্টাইলের লেখা থেকে একটা নতুন কিছুটাই আমাদেরকে, ওইটা যত পড়েছি তত বর্ন হয়েছে সামথিং নিউ ওয়াজ বর্ন উইথ। এবার ধর যেন আমার লাস্টে সব দেখা কি মা বলো তো বোরোলিন দিলে চারে, খুব ভালো লেগেছিল ওই বোরোলিন কথাটা আমি শ্রীজাতর একটা বই থেকে পেয়েছি। আমি আজকে ইনফ্যাক্ট তুই যখন বাসা কোথাও নেইটা পড়ছি, মানে তোর পাঠটা আমি শুনছিলাম, তোর অন্য কবিতাগুলোর সাথেও তো কোথাও একটা অনুরণন আছে। আমি জানি না কেন অজান্তেই আমার না চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে গেল। আমি মেনল্যান্ড চায়নাতে বসেছিলাম, আসলে আমার লেখাটার মধ্যে না, চলে যাওয়ার আমি বললাম তো গেল,
তোর এই লেখাটার মধ্যে এতটাই বেশি আমাকে চন্দ্রিকা বলছে গোপা তুই কবিতাটা এত সুন্দর পড়েছি যেন আমি দেখ কবিতাটা না আমি যখন ওর প্রথমে পড়েছি ওটা আমার মর্যায় ঢুকে গেছিল কথাগুলো যেন মনে হয় যেন ও আমার কথা বলছে যেন মানে বোঝাই যাচ্ছিল যে এত ভেতর থেকে তুই পড়েছিস ভেতর থেকে আমার ওটাই হয়েছিল। আমি এটা দিয়েই শেষ করতে চাই। কলকাতা থেকে আর দুদিন পরে চলে যাচ্ছি অন্য একটা জগতে, ওখানেও আমাদের বাঙালিদের একটা ছোট্ট পৃথিবী আছে। আমরা কলকাতার বাইরে মানে 10,000 মাইল দূরে বসে একটা ছোট্ট কলকাতার নিজের আবার ওখানে নতুন করে আমরা গড়ে তুলেছি বাঙালিদের সঙ্গে। কিন্তু এই যে কলকাতায় যে আমাদের খাঁটি বন্ধুত্বটা কোনো স্বার্থ নেই, কিন্তু নো স্ট্রিংস অ্যাটাচড, কোনো স্বার্থ নেই। এই বইগুলো আমাদের কবিতা আমাদের এই যে সাহিত্য সিনেমা এগুলোই আমাদেরকে কানেক্টেড রাখে, রুটেড রাখে এই এবং রুটেড রেখে যাবে আশা করছি। এবং আগামী দিনগুলোতে এই স্বপ্নটাই থাকবে যে আমরা বন্ডিং। আরেকটা কি বলতো লোপা, যারা আমরা লিখতে শুরু করেছি আমি তো তাদেরকে বলি দে আর বেসিক্যালি ইউ নো লাইক দে হ্যাভ আ ডিফারেন্ট ইউনিভার্সিটি লাইক দ্য হ্যারি পটার্স হ্যাভ। They cannot mix with the common muggles, because once you start writing, once you have a creative soul inside you, you are basically absolutely away from the ordinary people. They will not understand your creativeness. They will not understand your mood swings. They will not understand. It's very difficult. Only a creative soul. এইরকম ভাবে কানেক্টেড হই, যেমন ধর তুই আমার ক্রিয়েটিভ প্রসেসগুলো জানিস, আমি তোরটা জানি, আমরা পরস্পরেরটা জানি, কিন্তু এইভাবে আমি বলতে পারবো না। Because the ordinary people, only the creative soul will understand the pain of another creative soul. What happens, you know, when I'm not sleeping at nights, words keep jumbling in my head. There's a lot of words coming in my head, and suddenly something happens. You will not understand. I start. I have to. Until and unless I pen it down, and I write it down. And I don't sleep. I sleep half, I get up and again I rectify. I sleep, I get up. Such kind of madness is in writing. আমি আমার যখন বইগুলো তৈরি হয়েছিল এটার মধ্যে দিয়ে আবার হয়তো যাব এরকম। রাইটিং হ্যাজ আ ম্যাডনেস। এটা একদম ম্যাডনেস। আমরা এই ম্যাডনেসটাকেই সেলিব্রেট করতে চাই। আমরা ম্যাড পিপলই থাকতে চাই, বিকজ আমরা এটার মধ্যেই আনন্দ খুঁজে পাই। আমরা যদি এই ম্যাডনেসটুকু আমাদের মধ্যে থেকে হারিয়ে ফেলি, আমরা বেঁচে থাকার রসদটাই হারিয়ে ফেলবো। সো অন দ্যাট নোট আমার ভীষণ ভালো লাগলো ইন্টারভিউটা করে। আর আমার জাগৃতি যে দ্য অ্যাওয়েকেনিং বলে যে নতুন ইউটিউব চ্যানেলটাতে এটা ফিচার্ড হবে, আশা করছি তুই যখন ওটা ফিচার্ড হবে, এটাও একটা ইন্টারভিউ সিরিজ করছি, এরপর একটা বই আসবে, মেবি ওটা থেকে বইটার জন্ম হবে। I told you. And Lopa is sitting down with one book. মীনাক্ষী মোহনের সঙ্গে কথা চলছে, হয়তো অন এয়ারে বলা উচিত কিনা আমি জানি না। আচ্ছা, then keep it a shut down. Let's happen. Let's fingers crossed. Let's keep our fingers crossed. এডিটিং টেবিলে যাবে এটা। তো যাই হোক, on that note, wishing you all a very happy August. আমরা সবাই মিলে কবিতায় বাঁচি, আমরা সাহিত্যে বাঁচি, এবং আমরা এইভাবেই বাঁচি। এই যা যা আমাদের সুকুমার বৃত্তিগুলো যেন আমাদেরকে জাগিয়ে রাখে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you so much. Thank you.